টাঙ্গাইল নিয়ে নতুন কিছু বলার নাই। আমরা জানি বাংলাদেশের ইতিহাসে সংগ্রাম এবং প্রতিরোধের সবসময় সাক্ষ্য দিয়ে এসেছে এই টাঙ্গাইল। এই টাঙ্গাইলের প্রতিটি ইঞ্চি সংগ্রামের সাক্ষী দেয়। কৃষকের ঘামে ঘরা এই টাঙ্গাইল আমাদের বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছে। টাঙ্গাইলে আসলেই প্রথম যেই নামটির কথা বলতে হয় তিনি হচ্ছেন মেহনতি মানুষের নেতা, গণমানুষের নেতা মাওলানা হামিদ খান ভাসানী। আমাদের পূর্ববর্তী বক্তারা মাওলানা হামিদ খান ভাসানী সম্পর্কে বলেছে। ভাসানী শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ ছিলেন। ভাসানীর রাজনীতি শুরু হয়েছিল সেই আসামে। সেই বাঙালি মুসলমান কৃষকদের ভূমির অধিকারের জন্য, জমির অধিকারের জন্য, কৃষকদের জন্য তিনি লড়াই করেছিলেন। যেই লড়াই এখন পর্যন্ত আসামের বাঙালি মুসলমান এবং হিন্দুদেরকে লড়তে হয়। তার পরিচয়ের জন্য তাদেরকে লড়াই করতে হয়, কারণ আসামে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিচিত করে দেওয়া হয়েছে। ফলে মাওলানা ভাসানী যেই লড়াই শুরু করেছিলেন আসামে, যেই লড়াই শুরু করেছিলেন এই টাঙ্গাইলে, যেই লড়াই শুরু করেছিলেন এই পূর্ববঙ্গে, সেই লড়াই কিন্তু আজও প্রাসঙ্গিক। মাওলানা ভাসানী প্রথম ব্যক্তি যিনি পাকিস্তানি শাসক গোষ্ঠীদের বিদায় ঘোষণা করেছিলেন কাকমারি সম্মেলনের মাধ্যমে। তিনি প্রথম রাজনৈতিক ব্যক্তি যিনি বুঝেছিলেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে আমাদের থাকা সম্ভব নয়। তিনি মাওলানা ভাসানী হচ্ছেন এমন রাজনৈতিক পুরুষ যিনি স্বাধীনতার পরে বলেছিলেন, আমরা পিন্ডির জিঞ্জির ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়, দিল্লির গোলামি করার জন্য নয়। তিনি একাধারে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াই করেছিলেন, পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। মাওলানা ভাসানী আমাদের ফারাক্কা লং মার্চে নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের যে নদীর অধিকার, পানির অধিকারের জন্য যে আমাদেরকে লড়াই করতে হবে, সেই লড়াইয়ের সূচনা করেছিলেন মাওলানা ভাসানী। আমরা আজকের এই সমাবেশ থেকে মাওলানা ভাসানীকে শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই। আপনারা জানেন মাওলানা ভাসানীকে ইতিহাসে স্মরণ করা হয় না। সার্জিস আলম বলেছেন, শেরে বাংলা ফজলুল হক মাওলানা ভাসানীর মতো মহান রাজনৈতিক পুরুষ যারা এই বাংলাদেশের স্থপতি, তাদেরকে দিয়ে এই বাংলাদেশের জাতির পিতা শুধু একজন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে, একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে গত 54 বছর ধরে। কিন্তু মাওলানা ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না। যেই 69-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব নিয়েছে, সেই 69-এর গণ অভ্যুত্থানের অন্যতম কারিগর ছিলেন, নেপথ্যের পুরুষ ছিলেন মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী কৃষকদের জন্য লড়াই করেছিলেন, শ্রমিকদের জন্য লড়াই করেছিলেন, গণমানুষের লড়াই করেছিলেন। আমরা মাওলানা ভাসানীর সেই আদর্শকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। মাওলানা ভাসানী শুধু রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন রাজনৈতিক দার্শনিক। তিনি রবুভূয়েদের কথা বলেছিলেন, দায়িত্বের রাজনীতির কথা বলেছিলেন, যে আমাদেরকে দায়িত্ব নিতে হবে, আমাদের প্রাণ প্রকৃতির সমাজ এবং আমাদের আশেপাশের মানুষের দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্ব এবং দরদের ভিত্তিতে নতুন সমাজ, নতুন দেশ গড়তে হবে। সেই নতুন বাংলাদেশের কথাই জাতীয় নাগরিক পার্টি বলে যাচ্ছে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা মাওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম স্থপতি, বাংলাদেশের অন্যতম ফাউন্ডিং ফাদার্স মনে করি। বাংলাদেশের কোন একজন জাতির পিতা নয়, বাংলাদেশে অনেকজন জাতির পিতা রয়েছে, তার মধ্যে অন্যতম রয়েছে মাওলানা ভাসানী। সংগ্রামী বন্ধুগণ, আমরা গতকাল সেই মাওলানা ভাসানীর কবর জিয়ারত করেছি এবং মাওলানা ভাসানীর সেই দরবার হলে আমরা বসেছি কৃষকদের সাথে, আমরা বসেছি তাঁতি শিল্পীদের সাথে। আপনারা জানেন এই টাঙ্গাইল ছিল কৃষক আন্দোলনের সূতিকাগার। টাঙ্গাইলে কৃষকরা সংগঠিত হতো, কিন্তু এখন বাংলাদেশে শক্তিশালী কৃষক সংগঠন নাই। ফলে কৃষকদের কথা বলার কোনো প্ল্যাটফর্ম নাই। কৃষকরা তাদের ন্যায্য অধিকার পায় না। বীজ, সার এগুলোর দাম বেড়েছে, সরকারের থেকে ভর্তুকি পাওয়া যায় না, এবং কৃষকরা যখন বিক্রি করতে যায় তখন মধ্যস্বত্বভোগীদের তাড়নায় তারা সেই ন্যায্য মূল্য পায় না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কৃষকদের ন্যায্য অধিকারটা আমরা আদায় করতে পারবো। সার্জিস আলম তাঁত শিল্পের কথা বলেছেন। এই টাঙ্গাইলের শাড়ি
যেই শাড়ি জামদানির মতো বিখ্যাত, মসলিনের মতো বিখ্যাত, সেই টাঙ্গাইলি শাড়ির জিআই প্রোডাক্ট নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। টাঙ্গাইল শাড়ি নামে কিভাবে ভারতে জিআই প্রোডাক্ট নিতে পারে, এই প্রতিবাদ আমরা তখনও জানিয়েছিলাম। মাত্র 2-3 বছর আগে এই ঘটনা ঘটেছে। কেন ঘটেছে? কারণ আমাদের দেশের সরকার, আমাদের দেশের মানুষ টাঙ্গাইল শাড়িকে, তাঁত শিল্পকে পৃষ্ঠপোষকতা করতে পারে নাই, পুরা বিশ্বের বুকে তুলে ধরতে পারে নাই। আমাদের যে জাতীয় সম্পদ, তার মর্যাদা আমরা দিতে পারি নাই। টাঙ্গাইল শাড়ির জিআই প্রোডাক্টের সত্ত্ব কখনোই ভারত নিতে পারে না। অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে, আমরা এই দাবি জানিয়ে গেলাম। আমরা তাঁত শিল্পকে পুনরুদ্ধার করতে চাই, আমরা কৃষকদেরকে নতুন করে সংগঠিত করতে চাই, কারণ আমরা জানি কৃষকরা বাঁচলেই দেশ বাঁচবে। আমরা বাংলাদেশে খাদ্য সার্বভৌমত্ব অর্জন করতে চাই, কারণ আমরা কি উৎপাদন করি, কিভাবে তা বন্টন হবে এবং কৃষকরা ন্যায্য মূল্য পাবে কিনা, এর উপরে নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ। টাঙ্গাইলে এসে আমরা আরেকটা কথা বলতে চাই। এই যমুনা নদীর পাড়ে টাঙ্গাইল নদী ভাঙনের কবলে পড়েছে দীর্ঘদিন ধরে। আমার নানার বাড়ি টাঙ্গাইল, কিন্তু আমার নানার বাড়ি যেই এলাকাটায়, সেই গ্রামটা নদী ভাঙনে অনেক আগেই বিলীন হয়ে গিয়েছে। আমি সেই গ্রাম দেখতে পারি নাই। নদী ভাঙনে প্রতি বছরে বছর বিভিন্ন মানুষ সর্বহারা হয়ে যায়। এই নদী ভাঙন আমাদেরকে ঠেকাতে হবে। নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত, তাদের পাশে এসে সরকারকে দাঁড়াতে হবে। আজকে এই টাঙ্গাইলে গণ অভ্যুত্থানের শহীদদের সাথে, আমরা শহীদ পরিবারদের সাথে দেখা করেছি। শহীদ মারুফ এইখান থেকে 100 গজ দূরে এই এলাকায় শহীদ হয়েছে, আমরা তাকে স্মরণ করি। টাঙ্গাইলে 9 জন শহীদ রয়েছেন, আপনাদের এলাকার সন্তান, যারা গণ অভ্যুত্থানে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে। আমরা সে সকল শহীদদেরকে ধারণ করে নতুন বাংলাদেশ তৈরি করব, এই শপথ আমরা টাঙ্গাইলে নিয়ে যাচ্ছি। মাওলানা ভাসানীর যে অসমাপ্ত কাজ, মাওলানা ভাসানী, শেরে বাংলা ফজলুল হক, আবুল হাসিমদের যে প্রত্যাশিত বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা তৈরি করব, এই শপথ আমরা নিচ্ছি। বক্তব্য শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই। আপনারা দেখেছেন কয়েকদিন ধরেই রংপুরের গঙ্গাছড়া একটি উপজেলায় আমাদের হিন্দু জনগোষ্ঠীদের বাসভবনে, বাড়িঘরে হামলা চালানো হয়েছে, লুটপাট চালানো হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। ধর্ম অবমাননার অভিযোগে আমাদের নবীজিকে সেখানে কটূক্তি করা হয়েছে। আমাদের নবীজিকে যদি কেউ কটূক্তি করে, আমাদের ধর্মকে যদি কেউ অবমাননা করে, আমরা অবশ্যই তার বিচার চাই। কিন্তু সেই বিচার হতে হবে আইনের আওতায়। আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে যদি সেই সম্প্রদায়ের উপর কেউ আঘাত আনে, সেই ঘটনাকে আমরা কখনোই মেনে নেব না। আমাদের ধর্ম এটাকে পারমিট করে না। আমাদের ধর্মে বলা আছে, পিতার অপরাধের জন্য পুত্রকে দায়ী করা যাবে না, পুত্রের অপরাধের জন্য পিতাকে দায়ী করা যাবে না। অন্য ধর্মের উপর আঘাত দেওয়া, আমাদের এই নবীজি আমাদেরকে শিক্ষা দেয় নাই। নবীজি সবসময় অন্য ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেন। ফলে এই ঘটনা যারা ঘটাচ্ছে, তাদের উদ্দেশ্য ধর্মীয় নয়, তাদের উদ্দেশ্য রাজনৈতিক, তাদের উদ্দেশ্য সাম্প্রদায়িক, এবং তাদের উদ্দেশ্য হচ্ছে লুটপাট করা। এই রাজনীতি শুরু করেছিল আওয়ামী লীগ, সংখ্যালঘুদের জমি দখল এবং লুটপাটের রাজনীতি এবং বিচার না করার রাজনীতি। আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই, রংপুরে যারা এই ঘটনা ঘটাচ্ছে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যিনি ধর্ম অবমাননা করেছেন, তাকেও বিচারের আওতায় আনতে হবে। আমরা ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, ইনসাফের বাংলাদেশ গড়তে চাই, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ, মাওলানা ভাসানী জিন্দাবাদ।